আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে ভোরের আলো পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আমাদের আজকের আলোচনাগুলো সবাই শুনতে পায়। আমরা সবাই লাইভে আসি, আমরা কমেন্টস করি, কিন্তু নিজের দায়িত্বটা আসলে কেউ পালন করি না। সবাইকে সবার নৈতিক দায়িত্বটা পালন করতে হবে। এখনো যদি আপনারা বুঝতে না পারেন, এখনো যদি আপনারা ঘুমিয়ে থাকেন যে না এখনো সবকিছু নিজের মতো করে হবে, যে সরকার সবকিছু এমনি এমনি দিবে, এই চিন্তা ভাবনা যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা মারাত্মক ভুল করবেন। কারণ আমাদের জন্য সামনের সময়টা খুবই একটা চ্যালেঞ্জিং সময়। বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন থেকেই আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি যে পে স্কেল পিছাবে, পে স্কেল ঘোষণা পিছাবে। মানে ঘোষণা পিছাবে মানে বলতে বিষয়টা হচ্ছে যে এই সরকার প্রজ্ঞাপন দিবে, কিন্তু নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। কিন্তু আমরা যেটা জানি, এমনিতেও নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে, আর অন্যতেও নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। আর যদি এই অন্তর্বর্তী সরকারই থেকে যায় তাহলে তারাই বাস্তবায়ন করবে। মোট কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করুক আর নির্বাচিত সরকার বাস্তবায়ন করুক, আগামী ২৬ সালের বাজেট ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ এটা বিগ বাজেটের একটা পে স্কেল। একটা পে স্কেল দিতে গেলে পূর্ণাঙ্গ বাজেট ছাড়া কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের সামনে ব্যাখ্যাটাও তুলে ধরেছি যে ধরুন এই অন্তর্বর্তী সরকার এই ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি করলো এবং আগামী জানুয়ারি মানে ২৬ সালের জানুয়ারি মাসে যদি আপনাকে কার্যকরও দেয়, তাও আপনি বাজেটের পর ছাড়া পাবেন না। তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে নতুন সরকার গঠন করবে, নতুন সরকার এসে নতুন বাজেট ঘোষণা করবে এবং সেই বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখবে। তাহলে আলটিমেটলি কিন্তু বরাদ্দটা নতুন সরকারই তো দিল, তাই না? বিষয়টা তো এটাই বোঝাচ্ছে। আমরা কোনো সরকারেরই বিরুদ্ধে নয়, সেটা অন্তর্বর্তী সরকার হোক আর নির্বাচিত সরকার হোক। যে সরকারই আসবে সেই সরকারের নীতিমালা অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী কিন্তু আমাদের রাষ্ট্রের সেবা করে যেতে হবে। এখন আমাদের করণীয় হচ্ছে কি, আমরা যেটা চাই সেটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়। কিন্তু আমাদের দাবি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারই যাতে প্রজ্ঞাপনটা করে যায়। কারণ প্রজ্ঞাপন যদি করে না যায়, মানে বেতন কাঠামো যদি ঘোষণা করে না যায় নির্বাচনের আগে, তাহলে কিন্তু আর যথাশীঘ্র আর পে স্কেল হবে না। কারণ নির্বাচিত সরকার এসে অনেক বিলম্ব করবে, এটা আপনারা সবাই বোঝেন। তাই আমরা এতদিনে, হেলাল উদ্দিন লিখছেন এতদিনে কি বলেন ভাই, আপনি বাংলা কথা বোঝেন না? এই 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 সালে কি আর পে স্কেল দেওয়া সম্ভব? আমরা শুরুতেই তো জানুয়ারি ২৬ সাল থেকে কার্যকর চাচ্ছি, জানুয়ারি ২৬ থেকে কার্যকর চাচ্ছি। তার মানে হচ্ছে আগামী বাজেট ছাড়া কখনোই পে স্কেল সম্ভব না। এটা আমরা শুরু থেকেই বলে আসছি, এতদিন যা বলছি এখনো তাই বলছি। আপনার যদি কমন সেন্স না থাকে তাহলে তো আর বলার কিছু নেই। আর এই ১-২০০ কোটি টাকা দিয়ে তো আর পে স্কেল হবে না, তাই না? ২০২৫ সালে কোনোভাবেই পে স্কেল দেওয়া সম্ভব না, এটা আমরা জানি। আর আমরা ২০২৫ সালে পে স্কেল কখনো দাবিও করি নাই, কখনোই করি নাই। এখন কথা হচ্ছে, এই গত কয়েকদিন অনলাইন পত্রিকায় যে সমস্ত নিউজগুলি প্রকাশ করছে, বিশেষ করে আজকের যে নিউজগুলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পে স্কেল বাস্তবায়নের পূর্বে মহার্ঘ ভাতা দেয়া হবে। আরে ভাই, আপনারা জাতীয় পত্রিকাগুলিতে যদি আপনারা এই নিউজ করেন যে এখন মহার্ঘ ভাতা দিবে, এটা কোনো কথা? প্রথমে মহার্ঘ ভাতার কমিটি হলো, সেই মহার্ঘ ভাতা বাতিল হয়ে গেল, সেটা বাদ দিয়ে 15% বিশেষ ভাতা দিল, তারপরে পে কমিশন গঠন হলো। মহার্ঘ ভাতা কখন দেয়? পে কমিশন গঠন করার আগে। মহার্ঘ ভাতা অতীতে যতগুলি পে স্কেল হয়েছে, প্রতিটা পে স্কেলের পে কমিশন গঠন হওয়ার আগেই মহার্ঘ ভাতা দেওয়া হয়। যেমন পে কমিশন গঠন করার আগে 15% বিশেষ ভাতা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু পে কমিশন গঠন হয়েছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রেও কিন্তু পে কমিশন গঠন হওয়ার আগেই মহার্ঘ ভাতা দেওয়ার সুযোগ থাকে। যেহেতু পে কমিশন গঠন হয়ে গেছে এবং তাও স্থায়ী পে কমিশন,
সেক্ষেত্রে আর মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই যে নিউজ পেপারগুলি, বিশেষ করে জাতীয় পত্রিকাগুলোতে যদি এই রকমের ভুলভাল নিউজ করে, কর্মচারীদের অ্যাট্রাকশন করানোর জন্য, নিউজ পত্রিকা বেশি বিক্রি হওয়ার জন্য যদি এভাবে নিউজ করে, তাহলে তো মানুষ নিউজ পেপারের উপরে, সাংবাদিকদের উপর থেকে আস্থা উঠিয়ে ফেলবে। ঠিক আছে, এখন ধরুন যদি মহার্ঘ ভাতা দিত, যদি মহার্ঘ ভাতা পুনরায় দিবে, ধরেই নিলাম মহার্ঘ ভাতা দিবে, তাহলে অবশ্যই সেটা অর্থ উপদেষ্টা সরাসরি এসে সেটা বিবৃতি দিত, যেটা অতীতে বিবৃতি দিয়েছে। যেমন জনাব মোখলিসুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার, পে কমিশন গঠন হওয়ার, মহার্ঘ ভাতার কমিটি গঠন হওয়ার পর যেভাবে সরাসরি বিবৃতি দিয়েছেন যে এবারের পে স্কেলটাই ভালো পে স্কেল হবে, এরকম বিবৃতি দিয়েছেন। তারপরে অর্থ উপদেষ্টাও সরাসরি বিবৃতি দিয়েছেন। কে মহার্ঘ ভাতা কমিটি করেছে আমি তো জানি না, এরকমের সরাসরি বিবৃতি দিবে। যদি পে কমিশন কখনো মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাও করে যে না আমরা আবার মহার্ঘ ভাতা দিব, এরকম চিন্তা যদি সরকার করেও থাকে, তাহলে সেটা সরাসরি নীতি নির্ধারকরা এসে সেটা বিবৃতি দিত। কই আমরা তো এরকম কোনো বিবৃতি শুনিনি। আপনারা কি কেউ কোনো বিবৃতি শুনেছেন? কোনো অর্থ উপদেষ্টা, অর্থ সচিব কিংবা আপনার এই যে পে কমিশনের যারা নীতি নির্ধারক আছে, তারা কেউ কি কোনো সরাসরি কোনো বিবৃতি দিয়েছে আপনারা শুনেছেন? এখন হচ্ছে একদল নিউজ পেপার যারা আছেন, এরা সরকারের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, সরকার এবং কর্মচারীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য তারা এই নিউজগুলি করতেছে। কারণ আপনারা ভালো করেই জানেন যে এখন আর মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা আমরা 15% বিশেষ ভাতা পাচ্ছি। ঠিক আছে, আমরা 15% বিশেষ ভাতা পাচ্ছি। তাহলে সরকার যদি আবার 15% মহার্ঘ ভাতা দেয়, তাহলে কি এই 15% বাদ দিয়ে দিবে? এই 15% বাদ দিয়ে কি আবার মহার্ঘ ভাতা দিবে? এত সময় তো সরকারের নেই রে ভাই। ঠিক আছে, আক্কাস, এমডি আক্কাস লিখেছেন, ভাই আপনাকে তো অর্থ মন্ত্রণালয় কি একটা দায়িত্ব দিছে নাকি, তাইলে তো আমাদের কমিশনটা আরো ভালো হবে। ফয়সাল আহমেদ, তাহলে যে পত্রিকা এই ধরনের নিউজ দিছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। কে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেন? আইনি ব্যবস্থাটা কে গ্রহণ করবে আমার কথা বলেন? আপনি ব্যবস্থা করবেন? কে যাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে? কারণ সাংবাদিকরা তো সাংঘাতিক, তাদের কাছে কে যাবে? তাদের যা মন চায় তাই লেখে। আপনারা সেই নিউজগুলি বয়কট করলেই হয়। আপনাদের মাথায় কোনো কি বুদ্ধি নাই যে এখন কি মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগ আছে? আর আপনাদের কাছে স্পষ্ট একটা কথা বলি, আপনারা সরাসরি এখন থেকে, আজকের পর থেকে সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিব অথবা পে কমিশনের যারা সদস্য রয়েছেন, তাদের মুখ থেকে যদি আমরা সরাসরি কোনো বিবৃতি না শুনি, ততক্ষণ পর্যন্ত নিউজ পেপারে যা বলে বলুক, আপনারা ওদিকে কান দিবেন না। আপনারা আপনাদের দাবিগুলি প্রচার করুন। আমাদের শুধু একটাই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটা হচ্ছে যাতে আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রজ্ঞাপন চাই। মোট কথা নির্বাচনের আগে আমরা বেতন কাঠামোর ঘোষণা চাই। বেতন কাঠামো মানে হচ্ছে প্রজ্ঞাপন। আবার আপনারা বলতে পারেন যে বেতন কাঠামো আবার কি, মানে আবার আরেকটা কমিশন হবে কিনা? বেতন কাঠামো ঘোষণা, কমিশন হয়ে গেছে। বেতন কাঠামো মানে হচ্ছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনই বেতন কাঠামো। বেতন কাঠামো মানে বেতনের স্ট্রাকচার, কতটা গ্রেড থাকবে, কত স্কেল থাকবে, কত ভাতা থাকবে, এটাকে বলা হয় বেতন কাঠামো। ঠিক আছে, এই স্যালারি স্ট্রাকচার, এইটা যাতে নির্বাচনের আগে ঘোষণা করে, যাতে প্রজ্ঞাপনটা নির্বাচনের আগে জারি হয়, আপনারা সবাই শুধু এই দিকে মনোনিবেশ করেন, এই দিকে সবাই শুধু মন দেন। নিউজ পেপারে কি বললো, কি লিখলো, এগুলিতে আপনারা কান দিয়েন না, এগুলি আপনারা কেউ প্রচার করবেন না। এই সমস্ত নিউজগুলি আপনারা ব্লক করে দেন, এই সমস্ত নিউজগুলিকে বয়কট করুন। ঠিক আছে, যেগুলি এই সমস্ত নিউজগুলি এখন মিথ্যা অপপ্রচার করছে, মানে সরকারকে বিভ্রান্ত ফেলানোর জন্যই এই কাজগুলি তারা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি অর্থ মন্ত্রণালয় বা পে কমিশন থেকে সরাসরি কোনো বিবৃতি না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো নিউজে, কোনো ভুলভাল নিউজে আমরা হতাশ হব না। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা ভাই আপনারা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি পে স্কেল না হতো, যদি পে স্কেল না দিত, তাহলে সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন হতো না।
সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন মানে স্যাংরামি না, আইট্টা কালা দিয়া ভাত খাওয়া না। সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন হওয়া মানে পে কমিশন পে স্কেল হবে 100%, আজ নয়তো কাল। কিন্তু এই নির্বাচনের আগেই আমরা এটা জানি, এটা বিশ্বাস করি এবং এটা আশা করি যে এই সরকারই প্রজ্ঞাপন দিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সরকার, অর্থাৎ কে বাস্তবায়ন করলো এটা আমাদের দেখার বিষয় না। আমরা চাই প্রজ্ঞাপন, একটা জাতীয় প্রজ্ঞাপন যদি হয়, একটা জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন হলে সেটা নির্বাচিত সরকার এসেও বাতিল করতে পারবে না, করবে না, অতীত ইতিহাসে সেটা বলে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা মনোবল হারাবেন না, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রাখুন, পে কমিশনের উপরে আস্থা রাখুন। আমরা আশাবাদী যে পে কমিশন অবশ্যই একটা সময় উপযোগী পে স্কেল আমাদেরকে উপহার দিবেন। যদি পে স্কেলের প্রজ্ঞাপনটা নির্বাচনের আগে জারি হয় তাহলে আমাদের রাজকপাল। আর কোনো কারণে যদি পে স্কেলের প্রজ্ঞাপন আপনারা নির্বাচনের আগে আদায় করতে না পারেন তাহলে মনে করবেন আমাদের কি দুর্ভাগ্য, কারণ নির্বাচিত সরকার এসে আপনাকে পে স্কেলের নতুন পে স্কেল দিবে না। কিন্তু আগের সরকার, এই সরকার যদি প্রজ্ঞাপন করে যায় তাহলে সেটা বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য, কারণ ওটা জাতীয় ইস্যু। ওইটা বাদ দিলে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই বিরুদ্ধে চলে যাবে, এটা আপনারা ভালো করে জানেন। তাই আমরা আপনাদেরকে বারবার বলি, ভাই আপনারা সবাই আগে যারা ঘুমিয়েছিলেন, আগে যারা মনে করতেন যে পে স্কেল সরকার দিলে আমরা এমনিতেই পাবো, আপনারা যদি সবাই ঠান্ডা থাকেন, আপনারা যদি সবাই মনে করেন যে না এখনো আমরা ঘরে চুপ করে বসে থাকবো, তাহলে আপনার মতো বোকা আর দ্বিতীয়টা কেউ নাই। আপনাকে চুপ করে থাকতে বলছি না, মানে আপনাকে এটাও বলি না যে আপনি রাস্তায় ঝাঁপাইয়া পড়ুন। আপনারা সবাই এই যে দেখেন নিউজ পেপারগুলি কোথায় নিউজ করছে, সব অনলাইন নিউজ, সবগুলি অনলাইন নিউজ। কিভাবে আদায় করবেন? আপনারা দাবি করবেন, এদেশের 14 লক্ষ কর্মচারী যদি দাবি তোলে, শুধু ফেসবুকেই যদি দাবি তোলে যে আমরা নির্বাচনের আগেই প্রজ্ঞাপন চাই, তাহলে কি হবে আপনারা সেটা বুঝতে পারতেছেন? আমরা কয়শো জন মানুষ দাবি করি, 14 লক্ষ কর্মচারীর মধ্যে 300-400 মানুষ ছাড়া বাকি সবাই ভালো আছেন। কারণ আমরা এই যে দাবিগুলি কথা বলি, আমরা তো দেখি 300-500 মানুষ ছাড়া আমাদের দাবির কথাগুলি কেউ প্রচার করে না। তার মানে বাকিরা সবাই ভালো আছে, আর্থিকভাবে সচ্ছল আছে, পরিবার নিয়ে তারা ভালো আছে, তাদের কোনো অভাব অনটন নেই, কারণ তাদের এক্সট্রা ইনকাম আছে, তাদের বেতন ভালো আছে, তাই তারা চলতে পারতেছে। কিন্তু এই 300-400 মানুষ, 300-500 মানুষ আমরা যারা কষ্টে আছি, তারাই শুধু এই পে স্কেল নিয়ে লাফালাফি ফালাফালি করি। এরাই দাবিগুলি যেগুলি আমরা বলি, যেগুলি আমরা তুলে ধরি, সেগুলি আপনারা সবাই সেগুলি নিয়েই আপনারা প্রচার করেন। আপনারা যে কয়জন আছেন এই 300-400 মানুষ, তারাই প্রচার করেন। আর পে স্কেল বাস্তবায়ন হলে সেটা ভোগ করবে 14 লক্ষ মানুষ। আর এর মধ্যে যদি 1 লক্ষ মানুষও যদি এখন এই ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আজকে যে নিউজগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিউজ 24, ইত্তেফাক, 21 টেলিভিশন, আরো কালের কণ্ঠ যেগুলি আছে, সব অনলাইন পত্রিকা, সব ফেসবুক নিউজ। তাহলে তারা যদি ফেসবুকে এই নিউজগুলি প্রচার করতে পারে, আমরা কেন আমাদের দাবিগুলি ফেসবুকে প্রচার করতে পারবো না? আমরা কেন আমাদের দাবির কথাগুলি ফেসবুকে প্রচার করতে পারবো না? আপনারা বলেন। আপনারা এই যারা লাইভে আসেন, 184 জন 200 জন মানুষ লাইভে আছেন, আপনারা সজাগ থাকেন। আপনারা যারা নীতিগতভাবে যারা আপনারা আমার লাইভে আসেন, আমাদের উপরে ভরসা করেন, আমরা যে আপডেটগুলি দেই সেগুলি আপনারা শুনেন, তাদেরকে অনুরোধ করব অন্তত আপনারাও আমাদের এই দাবিগুলি প্রচার করুন, এই কথাগুলি প্রচার করুন। এগুলি সকলের শোনা উচিত, জানা উচিত। কারণ আমরা বারবারই বলতেছি এই নিউজগুলি ফেক, কারণ এখন আর পুনরায় মহার্ঘ ভাতা হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন, আপনারা তো এই যে টিকটক দেখেন, তাই না? সংক্ষেপে যদি টিকটক বলি তাহলে আপনারা সবাই বুঝবেন। দেখবেন টিকটকে এমন একটা ক্যাপশন দেয়, ঠিক আছে, দেখে আপনারা মনে করবেন না জানি কি, ভিতরে গিয়ে দেখবেন যে দেখতে যখন ভিতরে যাবেন দেখবেন অন্য কিছু। তো আজকেও 21 টেলিভিশন, কালের কণ্ঠ, তারপরে এই যে ইত্তেফাক, এরা হেডিং দিছে পে স্কেলের পূর্বে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা আবার মহার্ঘ ভাতা পাচ্ছে। মানে এইটা লিখলেই আপনি নিউজটা পড়বেন, তাই না? কারণ এই যে নিউজ কি পে স্কেল পিছাবে, সময় মতো হবে না, এই কথাটা তো আরো 2 দিন আগের।
এই নিউজটা আরো 2-3 দিন আগের, অথচ এই যে কালের কণ্ঠ, ইত্তেফাক, 21শে টেলিভিশন এরা আবার আজকে সেই একই নিউজ ভিতরে লিখেছে যে অর্থ উপদেষ্টা বলেছেন যে এই সরকার বাস্তবায়ন, এই সরকার ঘোষণা করবে, পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। আলটিমেটলি তো তাই হবে, তাই না? যে আগামী বাজেট ছাড়া তো আর বাস্তবায়ন করা সম্ভব না। এখন আগামী বাজেট যেই সরকারই পাবে সেই সরকারই বাস্তবায়ন করবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক আর কিংবা নির্বাচিত সরকার হোক, যেই থাকবে ক্ষমতায়, যারা থাকবে আগামী বাজেট তারাই করবে, তারাই পে স্কেল বাস্তবায়ন করবে। আগামী সরকার বাস্তবায়ন করলে তো আমাদের তো কোনো ক্ষমতা শক্তি নাই, কারণ কোন সরকারের লাগেই তো আমাদের বাজাবাজি নাই, আমাদের শত্রুতা নাই। যে সরকারই আসবে আমরা তাদেরই চাকর, আমরা তাদেরই সার্ভিস করতে বাধ্য। এখন বিষয় হচ্ছে আমরা কি চাই, আপনারা কি চাচ্ছেন, আমাদের সেই দাবির কথাগুলি আপনারা সবাই বেশি বেশি করে প্রচার করুন। আমরা চাই 1:4 অনুপাতে আমরা সর্বনিম্ন 35,000 টাকা স্কেল, এর কোনো বিকল্প নেই, এটার কোনো বিকল্প নেই। আমরা 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা চাই। আমরা আপনাদেরকে গতকালকে লাইভে বলেছি যে আমরা গতকালকে পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করেছি, চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করেছি। তাহলে আপনাদের বোঝা উচিত, তাই না? বর্তমানে পে কমিশন খুব দ্রুত গতিতে কাজ করছে, গোপনীয়তা রক্ষা করে কাজ করছে। কারণ এই যে সাংবাদিকগুলা খুবই খারাপ, এরা কোন রকমের একটু টুনটুনি পাইলেই উল্টাপাল্টা নিউজ করা শুরু করে দিবে। যার কারণে আমরা সবাই পে কমিশনকে সহযোগিতা করব। পে কমিশন যেভাবে কাজ করছে সেটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা শুধু পে কমিশনের কাছে দাবিগুলি উপস্থাপন করব। আমরা 1:4 অনুপাতে 12টি গ্রেড চাই এবং সর্বনিম্ন 35,000 টাকা স্কেল চাই। কেননা 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে, আমরা 10 বছর আমাদের পে স্কেল আমরা পাইনি, 2টি পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে। খালেদা আক্তার আমাকে 10টা স্টার দিয়েছেন, ফুলের শুভেচ্ছা দিয়েছেন, অনেক ধন্যবাদ খালেদা আপুকে। ইমরান হোসেন ইমন লিখেছেন পে স্কেল দিতে হবে, মানে দিতে হবে একদম। আপনারা সবাই এখন একটু দাবি নিয়ে আমরা যেটা চাই, ঠিক আছে, সেটা নিয়ে আপনারা সবাই একটু আপনারা দাবি করে কথা বলুন। আফিয়া খাতুন তালুকদার লিখেছেন আপনার সাথে আছি ভাইজান, আমরা ভুয়া নিউজ দেখি না। অনেক ধন্যবাদ। সবাই এই নিউজগুলি বয়কট করুন, এবং এই নিউজগুলির, এই চ্যানেলগুলিকে, এই পেজগুলিতে আপনারা রিপোর্ট মারুন, যে এগুলা ফেক নিউজ, এগুলাতে আপনারা রিপোর্ট মারুন, তাহলে এই সব পেজগুলা হয়ে যাবে। এগুলাতে অনলাইন পেজ, সব ফেসবুকের পেজ, এগুলিতে রিপোর্ট দিন। নাসরিন খন্দকার বিথি ডিসেম্বর 25-এ অবশ্যই পে স্কেল বাস্তবায়ন চাই। মেডিকেল সার্ভিস ভাতা 10,000 টাকা। জি। তসলিমুল অভি তুহিন লিখেছেন, মাজারুল হক লিখেছেন সবই বুঝলাম, তবে নির্বাচনের আগে প্রজ্ঞাপন চাই, না হয় দুর্বার আন্দোলন হবে। ইনশাআল্লাহ যদি নির্বাচনের আগে পে স্কেল না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর পিছনে সরার সুযোগ নেই। এখন বাঁচতে হলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সামনের দিকে আগাতে হবে। এজন্য আপনাদের সবাইকে এখন শুধু একটাই দাবি, সেটা হচ্ছে আমরা ডিসেম্বরের মধ্যেই আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই। আপনারা কখনো অর্থ মন্ত্রণালয় কিংবা পে কমিশনের সরাসরি মৌখিক বিবৃতি শোনা ছাড়া কোনো নিউজে কোনো উল্টাপাল্টা কথা বললে সেগুলিতে আপনারা কান দিবেন না। আমাদের কথাগুলি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, আমাদের কথাগুলির সাথে যদি মনে করেন যে না আমাদের কথাগুলি যুক্তিযুক্ত, তাহলে আপনারা সে কথাগুলি অবশ্যই প্রচার করুন। কারণ এগুলি সারা দেশের মানুষের শোনা উচিত, তাদের জানা উচিত। কারণ এরা শুধু একটা তাক লাগানো ক্যাপশন দেয় যাতে বেশি করে পেপার বিক্রি হয়। আপনারা ভালো করে জানেন ভাই, অনলাইন নিউজ এটা তাদের ব্যবসা, অনলাইন পত্রিকা, নিউজ পেপার, এগুলি তাদের ব্যবসা। এই অনলাইন পত্রিকার নিউজগুলি যদি ভাইরাল না হয় তাহলে তাদের ডলার আসে না। তারপরে অনলাইন নিউজগুলার তাদের কাজই হচ্ছে ডলার ইনকাম করা। আপনারা যত বেশি তাদের নিউজগুলি ভাইরাল করবেন তত বেশি ডলার ইনকাম হবে। আর পত্রিকাগুলো যত বেশি আপনারা পত্রিকাগুলো কিনবেন, তাদের দোকান থেকে পত্রিকাগুলি বিক্রি হবে, তাদের ইনকাম হবে, তাদের পেট চলবে। আর সাংবাদিকদের কাজ হচ্ছে দাঁড়ে দাঁড়ে গিয়ে নিউজ কালেকশন করা। এটুকু নিউজ পাইলে সেটাকে এতখানি বানাই ফেলে, সেটাকে হট কেক বানাই ফেলে, কিভাবে মানুষকে খাওয়ানো যায়। আপনারা কি ক্যাপশন লিখলে
আপনারা সেটাকে ভালোভাবে একসেপ্ট করবেন। এটাকে বলে হেডলাইন। হেডলাইনটা এমন ভাবে তারা লিখবে যাতে আপনি নিউজটা দেখতে বাধ্য হন, তাই না? আপনাকে মজা দিয়ে একটা হেডলাইন দিবে, এজন্য লিখছে যে মহার্ঘ ভাতা দিবে। আরে বোকারাম, মহার্ঘ ভাতা দেওয়ার আর কোনো সুযোগ আছে এখন? এখন কি মহার্ঘ ভাতা দেওয়ার আর কোনো সুযোগ আছে বলেন? তাহলে এই যে ক্যাপশনটা লিখেছে, এতে পত্রিকাগুলো তাদের জনপ্রিয়তা হারাচ্ছে সরকারি কর্মচারীদের কাছে। তারা যে ভুলভাল নিউজ করে, এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে যে এই যে নিউজগুলি, অনলাইন নিউজগুলি যে নিউজগুলি করেছে যে আবার সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছে। সম্পূর্ণ একটা গুজব, যেটা সরকারকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না, এবং কর্মচারীদেরকে বিভ্রান্ত করা। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। পে স্কেল চাই দিতে হবে 2025 ডিসেম্বর মাসে, চাই 1:4 অনুপাতে পে স্কেল চাই 3500 টাকা। ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই আফিয়া খাতুন তালুকদার। এমডি রিয়াদ আহমেদ লিখেছেন, অনলাইন নিউজ এর কথাই তো সরকার শোনে, কথা ছিল 4000 দিবে কিন্তু 500 টাকা দিয়ে চুপ করায় রাখছে। তাহলে অনলাইন নিউজের কথা যদি সরকার শুনে, তাহলে অনলাইন নিউজের কথা শুনে সরকার তাহলে আবার আপনাদেরকে মহার্ঘ ভাতা দিচ্ছে, তাই না? তাহলে আপনি আবার মহার্ঘ ভাতা পাচ্ছেন রিয়াদ ভাই, আপনার কথা এটাই বুঝাচ্ছে। তাহলে আপনি কি আবার মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন নাকি? মিটিং এর পর কি আর মিটিং হয়েছে? মিটিং প্রতিদিনই মিটিং হচ্ছে। মিটিং এর তারিখ কি বারবার ঘোষণা করবে নাকি ভাই? এটা কোন কথা? মিটিং এর কথা আর প্রকাশ হবে না, প্রতিদিনই মিটিং হচ্ছে, প্রতিদিনই আলোচনা চলতেছে। কয়বার পত্রিকায় দিবে, কয়বার সাংবাদিকদের দিবে? সাংবাদিকদের দিলে তো তারা টাইম না হিসড়ে রাবারের মতো বলাই ফেলাবে, কোনো দরকার নাই। মিটিং এর মতো মিটিং হচ্ছে। পে কমিশন তাদের নিজের গতিতে কাজ করছে, তাদের সুবিধা মতো তারা কাজ করছেন। সুতরাং মিটিং ফিটিং দিয়ে আমাদের দরকার নাই, ওনারা ওনাদের মতো কাজ করছেন। আমরা আমাদের দাবিগুলি তাদের কাছে পৌঁছানোর দরকার, আমরা আমাদের দাবিগুলি তাদের কাছে পৌঁছাবেন। আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন থেকে আমরা আমাদের দাবি, আমাদের প্রস্তাবনাগুলা আমরা কমিশনে পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ। এজন্য আমরা সরাসরি চেয়ারম্যান মহোদয়ের হাতে আমাদের দাবি, আমাদের প্রস্তাবনা তুলে দিয়েছি। অবসরে যারা গিয়েছে তাদের ভালো নিউজ কি? অবসরে যারা গিয়েছে তারা তো গেছেই ভাই, তাদের আর কি নিউজ দেব বলেন? তাদের কি আবার পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা যাবে? যারা মানে বিষয়টা হচ্ছে এরকম যে যারা বেঁচে আছে তারা আগে খাক, তারা আগে পাক। যারা অবসরে চলে গেছেন, আপনারা তো 59 বছর পাইছেন, তাই না? 59 বছর আপনারা অনেক পেয়েছেন। এখন যারা চাকরিতে আছে তারা পাক, তারা পেলে আপনারাও কিছু পাবেন, ঠিক আছে? তারা যদি পায় আপনারাও কিছু একটা পাবেন। গওহর আজিজ ভাই ঠিকই বলেছেন যে এসব আজগুবি নিউজ না ছাপালে তাদের পেট চলবে কিভাবে? কিন্তু এই সমস্ত আজগুবি নিউজেই তো আমাদের কর্মচারীরা বেশি বিভ্রান্ত হচ্ছে, সেগুলি বেশি প্রচার করছে, ভাইরাল করছে, কিন্তু নিজের দাবি প্রচার করে না। নিজের দাবি তারা কেউ শেয়ার করে না, ঠিক আছে? আমাদের দাবির কথা কেউ প্রচার করে না। আমরা যে কি বলি এগুলি কেউ শেয়ার করে না। আমরা আমাদের নিউজগুলি যারা দেখে, আমাদের এই কথাগুলি যারা দেখে, যারা প্রচার করে, কেউ আমাদের দাবির কথাগুলি প্রচার করে না। এই যে দেখেন, মাত্র 27 মিনিটে 187 জন, 200 জন মানুষ এখনো লাইভ দেখছেন, সবাই শেয়ার করেননি। আপনারা সবাই যার যার বুকে হাত দিয়ে বলেন, আপনারা এই যে লাইভে আসছেন, সবাই দাবি করছেন, সবাই কি লাইভটা শেয়ার করছেন? এই যে কথাগুলি আমরা বলছি, এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি, একটাও বাজে কথা বলেন, একটাও কি অযৌক্তিক কথা? কিন্তু আপনারা কয়জনে শেয়ার করছেন বলেন? 4500, 5000 মানুষ, 5000 মানুষ লাইভটা দেখেছে, আর কয়জনে শেয়ার করছে দেখেন। আপনারা কয়জনে শেয়ার করছেন? এটাই হচ্ছে আমাদের চরিত্র। আমরা আগে নিজেদেরকে ভালো করতে হবে, আগে নিজেদেরকে শোধরাতে হবে, নিজেদেরকে দায়িত্বের প্রতি সচেতন হতে হবে, তা না হলে কিছুই হবে না। যারা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা করেননি কথাগুলি তাদেরকে বলা হয়, আপনারা এটা সবসময় বুঝে নেবেন। যারা লাইভে এসে আপনারা লাইভটা শেয়ার করেন, আমাদের দাবিগুলি প্রচার করেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু যারা করেন না, আমরা যারা করে, কতজনে করে বলেন? 100 জনে শেয়ার করছে,
100 জনে শেয়ার করছে কিন্তু 5,000 মানুষ লাইভ দেখছেন। তাহলে আমার দাবিগুলো, আমাদের এই কথাগুলি তো সরকারি কর্মচারীরাই দেখছেন, অন্য কেউ তো আর আমাদের দাবির, আমাদের এই লাইভগুলি, আমাদের এই কথাগুলি দেখে না, তাই না? তাহলে আপনারা যদি প্রচার না করেন তাহলে আমাদের কথা ভাইরাল হবে কিভাবে? বাজে নিউজ ভাইরাল হয় কিন্তু আমাদের দাবির কথা ভাইরাল হয় না। বাজে নিউজ ভাইরাল হয়, ভুয়া নিউজ ভাইরাল হয় কিন্তু আমাদের দাবির কথা ভাইরাল হয় না। এটাই হলো আফসোস। ঠিক আছে ভাই? বাজে কথা ভাইরাল হয় কিন্তু আমাদের দাবির কথা ভাইরাল হয় না। এমডি বাড়ি আমি শেয়ার করেছি। আক্তার আহসান নাকি আক্তার এইচ এস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল হাকিম লিখেছেন, সরকার অনেক কিছুই করতে পারে কিন্তু এরকম একটা প্রজ্ঞাপন কোনো সরকার বাতিল করার দুঃসাহস দেখাবে না। আমি মনে প্রাণে বর্তমান সরকারের প্রজ্ঞাপন জারি করুক। এটা অনেক ধন্যবাদ। যারা শেয়ার করে না তারা ভয় পায় যদি চাকরি চলে যায়, শেয়ার করলে চাকরি চলে যাবে, তাই না? যাদের চাকরি চলে যাবে ভাই তাদের শেয়ার করার দরকার নাই, তাদেরকে আমার তাদের তাদের আমার লাইভে আসারও দরকার নাই, তাহলেও আপনার তাদের চাকরি চলে যাবে। আমার লাইভে আসারও তাদের কোনো দরকার নাই। ঠিক আছে? এত হীনমন্যতা নিয়ে, এত নিচু মন মানসিকতা নিয়ে সরকারি চাকরি করার যোগ্যতা রাখে না। যারা এত নিচু মনের, তাদের সরকারি চাকরি করা মানায় না, সাজে না। ঠিক আছে? সরকারি চাকরি যারা করে সে যদি একজন পিওনও হয় তারপরও সে বাংলাদেশের একজন 1 নম্বর নাগরিক। সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, আলাদা একটা ভাব আছে। ঠিক আছে? অনেক এইছেন মনিরুজ্জামান আব্বাস ভাই, শুধু হাজির সার্ভিস চাকরিজীবীদের নিয়ে বললে হবে? পেনশনভোগীদের কথা একটু বলবেন। পেনশনভোগীদের কথা আলাদাভাবে কিছু বলার দরকার নেই ভাই। একটা কথা বুঝেন না আপনারা, কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে, তাই না? চাকরিজীবীরা যখন কিছু পাবে তখন অবশ্যই পেনশনভোগীরাও কিছু পাবে, এটা স্বাভাবিক। কিন্তু চাকরিজীবীরা যা পাবে অবসরপ্রাপ্তরা তো আর সমানভাবে পাবে না, তাই না? তাহলে তার একটা অংশ তারা পাবে, সব সময় পাবে। এটা বলার কিছু নেই। আপনারা তো জানেনই যে অবসরভোগীদের জন্য আমরা 10,000 টাকা মেডিকেল ভাতা দাবি করেছি। আর অবসরে যারা যায় তারা তো শুধু মেডিকেল ভাতাটাই পায়, আর তো কোনো ভাতা পায় না, তাই না? তাহলে তাদের জন্য আমরা 10,000 টাকা মানে মেডিকেল ভাতা দাবি করেছি। আর কি করব বলেন? তাদেরকে কি আবার পুনরায় চাকরিতে নিয়ে আসার জন্য দাবি করব? বলেন। সব সময় আমরা অবসর যারা যারা আছেন তারা ভালো থাকুক, এটা আমরা চাই। তবে পে স্কেল হলে অবশ্যই তারা কিছু না কিছু পাবে। মালিক ভাই ভাবি কেমন আছে? পে স্কেলের মধ্যে আবার ভাবি আইলো কইতে। শাহ আলম ভাই লিখেছেন, মালিক ভাই এরা মামা ধরে চাকরি নিয়েছে, এজন্য মামা ধরে চাকরি নিলে তো মামার শক্তি আছে, তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কিছু হইলেই তো মামারা আছে, তাই না? আর আমি চাকরি নিয়েছি আমার নিজের যোগ্যতায়, কারো সুপারিশে না। আমি চাকরি নিয়েছি আমার নিজের যোগ্যতায়, কারো সুপারিশে না। ভাই আপনাকে অনেক সাপোর্ট করি, কারণ আমরা আপনার মতো করে নিউজ করতে পারি না, করলে আমাদের বলবে বিদ্রোহ করছি। তবে আজকে লাইভ শেয়ার করেছি এমডি রাকিব হোসাইন ভাই। আমরা সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের নীতি নির্ধারকদেরকে বলছি আপনারাও, কারণ আপনাদের সশস্ত্র বাহিনীতে যারা সৈনিক পদে চাকরি করে তারাই একেবারে নিচের পোস্ট। সেনাবাহিনীতে একেবারে নিচের পোস্ট হচ্ছে সৈনিক, ঠিক আছে? আর পুলিশের মধ্যে একেবারে নিচের পোস্ট হচ্ছে কনস্টেবল। সবাই ভাই অভাবী, সবাই দুর্নীতি করতে পারে না, সবাই 2 নম্বরই ইনকাম করে না, আর সবাই 2 নম্বরই ইনকাম করার সুযোগও নেই। তাই আমরা সশস্ত্র বাহিনীর নীতি নির্ধারক যারা রয়েছেন, পে কমিশনে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বলবো আপনারাও সরকারকে জোর দাবি করুন, যাতে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আরো অনেক শক্তি আমাদের বাড়বে। এবং আমরা জানি সশস্ত্র বাহিনী থেকে যে প্রস্তাবগুলি দেয়া হবে তার অধিকাংশই গ্রহণযোগ্য হবে, এবং আমাদের দাবির সাথে তাদের দাবির একটা গড় করে হয়তো পে স্কেল নির্ধারণ করা হবে। অতীতেও তাই হয়েছে। তাই আমরা সশস্ত্র বাহিনীর নীতি নির্ধারকদেরকে বলবো আপনারা যাতে আপনাদের যারা নিচু কর্মচারী আছে তারা যাতে ভালো থাকে, সেই হিসাবে আমাদের ফেডারেশনের সাথে মিলিয়ে আপনারা দাবিগুলি উপস্থাপন করবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। নির্বাচনের আগে যেভাবে হোক পে স্কেল বাস্তবায়ন করা হোক। দাবি এখন একটাই, পে স্কেল চাই, কর্মবিরতি চাই। ইমাম হোসেন ইমন লিখেছেন, পে স্কেল হবে তো না মিথ্যা গল্প? ইরানি সোনা, ওরে সোনা, এটা মিথ্যা গল্প না। সরকার যদি না দেয় তাহলে তার আমাদের কিছু করার নাই। আমরা তো আর সবাই তীর ধনুক নিয়ে লাফাই করার মতো যোদ্ধা নাই, তাই না? আমরা সবাই শুধু ঘরে বসে
বউয়ের আঁচলের তলায় থাকার মতো মানুষ, আমরা কেউ সংগ্রাম করার মতো না। লাইভে আইসে লাইভটাই শেয়ার করে না, আবার তারা যোদ্ধা হবে। তৌহিদুল ইসলাম লিখেছেন, যাদের অবৈধ ইনকাম আছে তারা লাইভ শেয়ার করে না, তারা ভাই পে স্কেলই চায় না। যাদের অবৈধ ইনকাম আছে তারা পে স্কেলই চায় না। মাজারুল হক লিখেছেন, মালিক ভাই আপনার অফিসিয়াল পরিচয়টা একটু বলেন। আচ্ছা, রিপন হোসেন লিখেছেন, মালিক ভাই মেডিকেল টেকনোলজিস্টদের স্কেল কেমন হতে পারে? সকলের স্কেলই সমান হবে, টেকনোলজিস্টদের কি আবার আলাদা স্কেল দেবে নাকি ভাই? আমরা যেটা দাবি করেছি সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট যারা আছেন 10 আর 11, 11 আর 10 এই দুইটা মিলে আমরা একটা প্রস্তাব করেছি, সেটা হচ্ছে অষ্টম স্কেল। ঠিক আছে, আমরা 10 আর 11 মিলে একটা স্কেল প্রস্তাব করেছি। কালকে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেটার মধ্যে 19-20 হচ্ছে 12তম গ্রেড, যেটা 35,000 টাকা। 19 এবং 20 12তম গ্রেড। 17 এবং 18 হচ্ছে 11তম গ্রেড, যেটা 42,000 টাকা। 17 এবং 18 এই দুইটা মিলে হচ্ছে 11তম গ্রেড, যেটা 42,000 টাকা। তারপর হচ্ছে 14, 15, 16 এই তিনটা গ্রেডের শিক্ষাগত যোগ্যতা একই, এই তিনটা গ্রেডের কার্যক্রমগুলোও একই, তাই এই তিনটা গ্রেড একত্রিত করা হয়েছে। এই তিনটা হচ্ছে 10ম গ্রেড, এই তিনটা হচ্ছে 10ম গ্রেড। ঠিক আছে, আর 12 এবং 13 এই দুইটা মিলে হচ্ছে 9ম গ্রেড। 12 এবং 13 এই দুইটা মিলে হচ্ছে 9ম গ্রেড। আর 11 এবং 10 এই দুইটা মিলে হচ্ছে 8ম গ্রেড। আর নবম এবং অষ্টম, নবম এবং অষ্টম এই দুইটা মিলে হচ্ছে 7ম গ্রেড। আর 6 আর 7 মিলে হচ্ছে 6ষ্ঠ গ্রেড। আর বাকি 5টা গ্রেড স্বতন্ত্র, 1 থেকে 5 গ্রেড পর্যন্ত ওটা আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনার অক্লান্ত যুক্তি দাবিগুলো আমরা সহমত পোষণ করতেছি। সকল কর্মচারীদের কাছে অনুরোধ, এই লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের এমডি শফিকুল ইসলাম FE লেখছে, লুৎফর রহমান 26 জানুয়ারি হতে পে স্কেল চাই, দাবি মোদের একটাই। ইনশাআল্লাহ আমরা সবাই দাবির ব্যাপারে সচেষ্ট হব। রাফাবনি, তুমি এখান থেকে মোবাইলটা নিলা কেন? আজকে লাইভ করার কথা ছিল না আমার, আজকে লাইভে আসার কোনো কথা ছিল না, ইচ্ছাও ছিল না যে আগামীকাল শুক্রবার লাইভ করব। কিন্তু আজকের নিউজ পেপারে যে বিভ্রান্তিগুলি ছড়াচ্ছে, আমি ভাবলাম যে এগুলি যদি আপনাদেরকে ক্লিয়ার না করা হয় তাহলে আপনারা অনেকেই জিনিসটা বুঝবেন না, আপনারা বিভ্রান্ত হচ্ছেন, হতাশ হচ্ছেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই ভাই। সরকারের পক্ষ থেকে, সরকারি নীতি নির্ধারকদের পক্ষ থেকে আমরা এখনো কোনো কিছু এরকম কিছু শুনি নাই। সুতরাং সরকারের উপরে আমাদের আস্থা আছে, সরকারের উপরে আমাদের ভরসা আছে। এবং সরকার যখন নীতি নির্ধারকরা নিজেদের মুখে বিবৃতি দিবে আগের মতো, তখনই আমরা বিশ্বাস করব। এর আগে কোনো পত্রিকা বা কোনো নিউজের ভুয়া কথায় আমরা কান দিব না, এগুলি আমরা বিশ্বাস করব না, এগুলি পায়ে ঠেলে ফেলে দিব, সোজা কথা। ফরহাদুল কবির বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দাবিগুলো তুলে ধরার জন্য। শামসুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করে দিন। যারা লাইভে আছেন, অনেক মানুষ লাইভে আছেন, 100-150 মানুষ লাইভ দেখছেন, কিন্তু কম না, অনেক অনেক মানুষ। সবাই যদি আমরা দাবিগুলি শেয়ার করি, দাবিগুলি তুলে ধরি, বেশি বেশি করে আমরা দাবির কথা লিখি যে জানুয়ারি 26 থেকে আমরা পে স্কেল কার্যকর চাই, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই, 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা চাই, মেডিকেল ভাতা 10,000 টাকা চাই, শিক্ষা ভাতা 1 সন্তান 3,000, 2 সন্তানের জন্য 6,000 টাকা চাই, টিফিন অবলিক লাঞ্চ ভাতা আমরা পার ডে 200 টাকা দাবি করেছি, যাতায়াত ভাতা আমরা 3,000 টাকা দাবি করেছি। ঠিক আছে, তারপরে ধোলাই ভাতা আমরা 600 টাকা দাবি করেছি। আরেকটা যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে গৃহ নির্মাণ লোন, এই গৃহ নির্মাণ লোন বর্তমানে 5% সুদে দেয়া হচ্ছে। 5% সুদে দিলেও আপনার লোনগুলি যে কিস্তি কর্তন করা হয়, আপনার চাকরি থাকাকালীন সময়ের মধ্যেই আপনার লোন শোধ করতে হবে। এখন আপনার চাকরির বয়স আছে ধরেন 15 বছর, এখন 15 বছরে যদি আপনি 40 লক্ষ টাকা ঋণ নেন, তাহলে মাসে আপনার কিস্তি কত টাকা আসবে চিন্তা করছেন? তাহলে সেই কিস্তি যদি আপনি শোধ করতে যান, তাহলে তো আর আপনি ভাত সংসার চালাতে পারবেন না, আপনার খাওয়ার টাকা থাকবে না। এই জন্য আমরা একটা নতুন দাবি উত্থাপন করেছি, সেটা হচ্ছে বিনা সুদে ফ্ল্যাট ক্রয় বা গৃহ নির্মাণ লোন চালু করতে হবে, যেটা সহজ কিস্তি এবং কর্মচারীরা যাতে
তাদের সুবিধা মতো কিস্তি কর্তন করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের চাকরি থাকাকালীন সময়ের মধ্যে যদি কিস্তি পরিশোধ না হয়, তাহলে ফাইনাল সেটেলমেন্ট থেকে যেন টাকা কর্তন করার সুযোগ থাকে। কারণ ওই লোকটা যদি রিটায়ারমেন্টে যায়, তাহলে তো সে এককালীন টাকা পাবে, পেনশন পাবে, সেখান থেকে যেন টাকাটা কর্তনের সুযোগ থাকে, তাই না? তাহলে এটা আমাদের জন্য বড় একটা সুযোগ হবে। আমি মনে করেন এখন একটা ফ্ল্যাট কেনার জন্য যদি 50 লক্ষ টাকা লোন নেই, সেই লোনটা আমার সুবিধা মতো এখন আমি কাটবো, আর বাকি টাকাটা যেন আমার ফাইনাল সেটেলমেন্ট থেকে কর্তন করা হয়। তাহলে আমি এখনকার সময়ে আমি একটা ফ্ল্যাট কিনতে পারবো। কিন্তু আমি যদি ওই ফাইনাল সেটেলমেন্টের আশায় থাকি, ঠিক আছে, তাহলে তখন যে টাকাটা পাবো তখন তো ফ্ল্যাট কেনার ধারেও থাকবে না। তখনকার ফ্ল্যাটের দাম তো ফ্ল্যাট কিনতে হবে চাঁদের দেশে যাইয়া, তখন আমাকে ফ্ল্যাট কিনতে হবে চাঁদের দেশে যাইয়া, তাই না? তাহলে আমরা এখন এখন যদি একটা ফ্ল্যাট কিনি এখন যে দাম, তাহলেও আমরা কর্মচারীরা একটু স্বস্তিতে আমরা পরিবার নিয়ে মাথা গোঁজার ঠাঁই করতে পারবো। এ কারণে আমরা চাই আমাদের এই গৃহ নির্মাণের লোনটা যাতে সহজভাবে সকল কর্মচারীরা যাতে নিতে পারে, সহজ কিস্তি যাতে করা হয়, সহজ কিস্তি কর্তন করা হবে, এবং এই কিস্তি কর্তনের পরে যাতে যে টাকাটা থাকবে, যেটা কর্তন হবে না, সেটা যেন ফাইনাল সেটেলমেন্ট থেকে কর্তনের সুযোগ থাকে। তাহলে অনেক মানুষই লোন নেওয়ার সুযোগ পাবে। রফিকুল ইসলাম ভাই লিখেছেন, ভাই আমাদের আর্মিতে আলাদা পে কমিশনের খুব কম দাবি করছে, এই ব্যাপারে কিছু বলেন। ভাই আমি একজন সৈনিক, খুব অসহায়। আমরা তো একটু আগেই আমি বলেছি ভাই, যে সশস্ত্র বাহিনীদেরকে, নীতি নির্ধারকদেরকে বলছি, যারা সৈনিক পদে চাকরি করে বা যারা তার একটু উপরে চাকরি করে, ঠিক আছে, তারা খুবই কষ্টে জীবনযাপন করে। কারণ একজন সৈনিক আমরা, আপনারা অনেকেই মনে করেন যে সেনাবাহিনী তারা রেশন পায়, কিন্তু মূল কথা হচ্ছে একজন সেনাবাহিনী তারা বিয়ে না করলে রেশন পায় না, এবং চাকরিও 5 বছর না 7 বছর অতিক্রম করার পর রেশন পায়। তাও যে পরিমাণ রেশন পায় 3-4টা আইটেম, সেটা চলার মতো না। তারা 10 কেজি চাল পায়, 10 কেজি চাল পায়। রাফামণি, তুমি আর কোনো সময় আমার মোবাইল ধরবা না। একজন সৈনিক চাল পায় 10 কেজি 200 গ্রাম। একজন সৈনিক বিয়ে করার পর, ঠিক আছে, আমার কাছে আমার কাছে এক ভাই, সেনাবাহিনীর এক ভাই লিখেছেন, আপনারা যারা বলেন সেনাবাহিনী রেশন পায় তাই তাদের বেতন কম হলেও চলে, এক নজরে দেখে নিন যে সেনাবাহিনীরা কত লক্ষ টাকা রেশন পায় প্রতি মাসে। একজন সেনা সদস্যের চাকরি হতে হবে 6 বছর, অথবা সেনা সদস্যদের বয়স হতে হবে 25 বছর, অথবা সে হতে হবে বিবাহিত, ঠিক আছে, বিয়ে করে রেশনের আওতায় আসবে। মানে একজন সেনা সদস্যের বয়স যখন 25 বছর হবে, অথবা চাকরির বয়স 6 বছর হবে, অথবা বিবাহিত হবে, তারপরেই সে রেশনের আওতায় আসবে, এবং তখন সে 4টা আইটেম রেশন পায়। 4টা আইটেম রেশনের মধ্যে চাল পায় 10 কেজি 200 গ্রাম, চিনি পায় 1 কেজি 890 গ্রাম, তারপরে আটা পায় 7 কেজি 650 গ্রাম, আর সয়াবিন তেল পায় 2 কেজি 550 গ্রাম। এই হলো সেনাবাহিনীর সৈনিকদের রেশন। এখানে সব মিলিয়ে 1300 থেকে 1400 টাকা রেশন পাওয়া যায় প্রতি মাসে। অনেকেই মনে করেন যে লক্ষ 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 টাকা রেশন পায় মনে হয় ডিফেন্সের সদস্যরা, কিন্তু আসলে সেটা না। তাই আমরা সশস্ত্র বাহিনী নীতি নির্ধারকদেরকে অনুরোধ করব যে আপনারা এমন একটা পে স্কেলের জন্য সুপারিশ দিন, যাতে সকল সেনাবাহিনীর সদস্যরা বাঁচতে পারে, পরিবার নিয়ে চলতে পারে, ঠিক আছে, এরকমের একটা পে স্কেল আপনারা দাবি করুন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। নুরুল হক লিখেছেন, সৈয়দুর রহমান মালিক ভাই, কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। দিলীপ সূত্রধর লিখেছেন, গত কয়েকদিন আগে দেখলাম একটি প্রজ্ঞাপন, যেখানে রাষ্ট্রপতির আদেশ ক্রমে 6 জনকে প্রমোশন দিয়েছে, অফিস সহকারী কাম 60 মুদ্রাক্ষরিক থেকে প্রশাসনিক কর্মকর্তা 9 গ্রেডে। কিভাবে?
এবং কোন আইনে দয়া করে বলবেন। আমার বিষয়টা জানা নাই ভাই, তাই আমি বলতে পারতেছি না, দুঃখিত। যে বিষয়টা আমি জানি না সে বিষয়টা না বলাটা উচিত। সৈনিক পদে চাকরি করে এখন সব মিলিয়ে ১৬০০ টাকা আসে, এই টাকা দিয়ে ফ্যামিলি কিভাবে চালাবো? সৈনিক পদে চাকরি করে এখন সব মিলিয়ে ১৬০০ টাকা আসে, ১৬,০০০ টাকা আসে, এই টাকা দিয়ে ফ্যামিলি কিভাবে চালাবো আর নিজে কিভাবে চলবো? তার জন্য ১০০% পে স্কেল লাগবেই। এমডি রাকিব হোসেন, সেনাবাহিনীর সৈনিক সদস্য। ইকরামুল হক লিখেছেন, ভাই আমরা আছি। শুধু থাকলে হবে না, দাবিগুলি তুলে ধরতে হবে, প্রচার করতে হবে। দাবিগুলি তুলে ধরতে হবে এবং প্রচার করতে হবে, তাহলেই বুঝবো আপনারা আছেন। ঠিক আছে? আমরা আমাদের দাবির কথাগুলি ভাইরাল করি না, কিন্তু মিথ্যা নিউজগুলো বেশি বেশি ভাইরাল করি। ভুয়া নিউজ, ভুয়া নিউজগুলো কর্মচারীরা ভাইরাল করে, কিন্তু নিজের দাবি ভাইরাল করে না। পুরা কপাল। ঠিক আছে? হতভাগ্য কর্মচারীরা নিজের দাবি ভাইরাল করে না, কিন্তু ভুয়া নিউজগুলো ভাইরাল করে। আনসারুল ইসলাম লেখছেন, মিডিয়াগুলোর এত চুলকানি কেন? ওরা যে অনেক দিন থেকে চুলকানির ওষুধ খায় না তাই। লুৎফর রহমান, 1:4 অনুপাতে পে স্কেল ঘোষণা করতে হবে। ১১৩ জন মানুষ আছেন কিন্তু কেউ কমেন্টস করেন না। সবাইকে বলেছি, যারা লাইভ দেখছেন তারা বেশি বেশি করে দাবি নিয়ে কমেন্টস করেন, মানে আপনি কি চাচ্ছেন সেটা নিয়ে কমেন্টস করেন, দাবিটা তুলে ধরেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই পেজে যখন আমরা লাইভ করি, এই লাইভটা কিন্তু উচ্চ মহল থেকে অবজারভেশন করা হয়। আমার এই পেজে, আমার এই লাইভে কারা কি দাবি করছেন সেগুলি কিন্তু দেখা হয়, যাচাই করা হয়। তাই আপনারা সবাই বেশি বেশি করে যুক্তিযুক্ত দাবিগুলি লিখুন, যুক্তিযুক্ত দাবিগুলি প্রচার করুন। কোনো অনৈতিক দাবি লিখবেন না। ঠিক আছে? কোনো বাজে কথা বলবেন না, সরকার বিরোধী কোনো কমেন্টস কেউ করবেন না। ভাই ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে, এই কথাটা আমাকে না বলে সরকারকে বলতে হবে, আর সরকারকে বলতে হলে আপনাকে দাবিটা প্রচার করতে হবে। আমাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে। শুধু কয়েকজনই একই বারবার কমেন্ট করছেন। ঠিক আছে? অবিবাহিত কমেন্ট করছেন, আরো কয়েকজনে কমেন্ট করছেন, কিন্তু সবাই ১২০-৩০ জনে লাইভটা দেখছেন, সবাই কমেন্ট করছে না। ফার্মাসিস্ট নাহিদ, ১:৪ অনুপাতে পে স্কেল ঘোষণা করতে হবে। আমাদের ফার্মাসিস্ট জাতি ভাইরা আমাদেরকে হিংসা করে, আমাদের দাবির কথাগুলি সাপোর্ট করে না, প্রচার করে না। যদি আবার আমরা বিশাল জাতীয় নেতা হয়ে যাই, ভাই আমরা নেতা না, আমরাও কর্মচারী। আমরা নেতা না, আমরাও কর্মচারী। কিন্তু আমাদের মধ্যে যদি হিংসা না থাকতো, আমাদের মধ্যে যদি বিভেদ না থাকতো, তাহলে আমাদের দাবিগুলি আরো অনেক বেশি প্রচার হতো, অনেক বেশি প্রচার হতো। সবাইকে বলবো, হিংসা বিদ্বেষ ভুলে নিজের প্রয়োজনে, নিজের বেতন বৃদ্ধি করার জন্য দাবিগুলি প্রচার করুন, দাবিগুলি তুলে ধরুন। ঠিক আছে? যদিও এই সরকার যদি কার্যকর না হয়, কি লিখলেন? আইয়ুব পাটোয়ারি লিখেছেন, যদি এ সরকার কার্যকর না হয় তাহলে আরো 2 বছরে হবে না, আরো 6 বছরও হবে না, 2 বছর না, আরো 6 বছরও হবে না, আরো 6 বছরও হবে না। মাইনুল ইসলাম লিখছেন, করলাম, মানে মনে হয় যেন খুব কষ্ট করে শেয়ার করলেন। ডালিম জাহেদ, আমাদের ন্যায্য দাবি মানতে হবে, বাস্তবায়ন করতে হবে, এটা আপনার দাবি। আপনার দাবি আপনার শেয়ার করতে যদি কষ্ট হয়, তাহলে আপনার মতো পোড়া কপাল, আপনার মতো হতভাগ্য, আপনার মতো দুর্ভাগা আর কেউ নাই। আপনার দাবির কথা, আপনার বেতন বৃদ্ধির কথা যদি আপনার প্রচার করতে হিংসা লাগে, আপনার দাবি আপনার প্রচার করতে যদি কষ্ট লাগে, তাহলে আপনার মতো পোড়া কপাল, আপনার মতো হতভাগ্য কর্মচারী আর কেউ হতে পারে না। সন্তানের শিক্ষা ভাতা এখন 23 বছর বয়স পর্যন্ত দেয়া হয়, এটাকে 28 বছর পর্যন্ত দেওয়ার কথা ভাববেন। গহর আজিজ ভাই লিখেছেন, আমরা কোনো বয়স চাই না, আমরা চাই সন্তানের পড়াশোনা যতদিন ভাতা দিতে হবে ততদিন, সন্তানের পড়াশোনা যতদিন শিক্ষা ভাতা দিতে হবে ততদিন, সোজা হিসাব। কামরুল হাসান এআরডি, ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। সবাই দাবিটা প্রচার করতে হবে।
চাকরি যতদিন, ইনক্রিমেন্ট ততদিন। সুন্দর একটা দাবি লিখেছেন গওহর আজিজ ভাই। আমি লাইভটা শেষ করব, কারণ আজকে আমার লাইভ করার কথা ছিল না, শুধু আজকের এই ইনফরমেশনগুলি আপনাদেরকে দেওয়ার জন্যই লাইভে এসেছি। আপনারা মিথ্যা নিউজে কেউ বিভ্রান্ত হবেন না। আবারও আমি সবাইকে সামারিটা আবার বলছি। আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, পে কমিশনের নিয়োজিত যে সকল কর্মকর্তা বা সদস্য রয়েছেন, তাদের নিজের মুখের বিবৃতি সরাসরি না শোনা পর্যন্ত আপনারা কোনো নিউজে কান দিবেন না, বিভ্রান্ত হবেন না, হতাশ হবেন না। সরকারের উপরে আস্থা রাখুন, সরকারের উপরে ভরসা রাখুন। সরকার পে স্কেল প্রদানের জন্যই পে কমিশন গঠন করেছে। যদি পে স্কেল দেয়া না হতো তাহলে কখনোই সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন হতো না। তাই আমরা আশা রাখতে পারি এই সরকারি পে স্কেল বাস্তবায়ন করে যাবে, এই সরকারি যাতে প্রজ্ঞাপন জারি করে যায়, সেজন্য সবাইকে দাবিটা বেশি বেশি করে তুলতে হবে, সবাইকে দাবিটা বেশি বেশি করে প্রচার করতে হবে। সবাই ভালো থাকবেন। মিথ্যা নিউজ প্রচার না করে নিজের দাবির কথা প্রচার করুন, নিজের বেতন বৃদ্ধির কথা প্রচার করুন, যেটাতে আপনার কাজে আসবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আব্দুল গফুর ভাই লিখেছেন, ভাই আপনি বলেছিলেন চুল কাটার টাকা নাই, তাহলে চুল কাটার টাকা কোথা থেকে পাইলেন? কারণ আপনার কমেন্টের একটা রিপ্লাই দিই। আব্দুল গফুর ভাই, আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি, দেখেন। ঠিক আছে? আচ্ছা আব্দুল গফুর ভাই, আমি ভুলে গেছি, এই যে চুল কাটার টাকা নাই, চুল কাটতে পারতেছি না, এইটা কবে বলেছিলাম জানি, কতদিন আগে বলেছিলাম, একটু বলবেন? সবাইকে ধন্যবাদ জানাই যারা লাইভে যুক্ত হয়েছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার হয়তো আগামীকাল রাতে 8টায় লাইভে আসতে পারি। যদি 8টায় লাইভে আসি, সবাই 8টায় চোখ রাখবেন, যেহেতু প্রতি শুক্রবারই 8টায় লাইভ করি, সেই হিসাবে আগামীকাল রাত 8টায় লাইভ করব ইনশাল্লাহ। আজকে আজকে কমেন্ট দেখে অবাক হয়ে যাই। আমি তো কত অবাক হই, তাই না? আমি চুল কাটার টাকা কোথায় পাইলাম? আরে ভাই, এই কথা বলেছি আমি আরো অনেক আগে। তা আমি কি এর মধ্যে আর বেতন পাই নাই? আমি তো কম বেতন পাই না, 70,000 টাকা বেতন পাই। আমি তো আমার জন্য আন্দোলন করি না, আমি আপনাদের জন্য আন্দোলন করি। কথা বুঝছেন? আমি আপনাদের জন্য আন্দোলন করি, আমি আমার জন্য আন্দোলন করি না। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, দাবিগুলি বেশি বেশি করে আপনারা তুলে ধরবেন।